সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকে আপনাদের সামনে কলকাতার বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি, দু বাংলার অন্যতম প্রধান কবি সুবোধ সরকারকে নিয়ে হাজির হয়েছি। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আবৃত্তিকার, দুই বাংলায় সমান জনপ্রিয় অন্যতম শ্রেষ্ঠ আবৃত্তিকার রুমকি গাঙ্গুলি। আমরা আজ তাদের মুখোমুখি হয়ে আপনাদেরকে কিছু কবিতা শোনাবো। সুবোধদার কাছ থেকে আমরা কবিতার কথা শুনবো, কবিতার পেছনের কথা শুনবো, সুবোধদার বিভিন্ন বিষয়, সাহিত্য চর্চার নানা আঙ্গিক নিয়ে আলোচনা করব। নানা দিক, নানা রীতি, বাক পরিবর্তন, লিজেন্ড ইত্যাদি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুবোধদাকে পরিচয় করে দেওয়ার আর কিছুই নেই। আপনারা তার কাব্যের সাথে সবাই, বোদ্ধামহল অবশ্যই পরিচিত আছেন। কাব্য সাহিত্যকে যারা ভালোবাসেন তারা সুবোধদার নামের সাথে অবশ্যই পরিচিত আছেন। তো বন্ধুরা, আমরা আজকের এই সন্ধ্যায় আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। শুরুতেই আমি শুভেচ্ছা জানাচ্ছি সুবোধ সরকার। দাদা সুবোধ সরকার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এই অবস্থায় যতটা ভালো থাকা যায়। আমরা তো সারা পৃথিবী জুড়ে কেউই ভালো নেই। পৃথিবীর গভীরতর অসুখ এখন, কিন্তু এই অসুখের মধ্যেই আমাদেরকে ভালো থাকতে হবে। আমাদের স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখাতে হবে, উঠে দাঁড়াতে হবে, বাঁচতে হবে, পজিটিভ হতে হবে। তা না হলে পারবো না। সুতরাং আপনি যেরকম ভাবে বললেন, সমস্ত শ্রোতা বন্ধুদের আমার অভিনন্দন। যারা দেখছেন ভারত বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্যে প্রচুর বাঙালি রয়েছেন, তারা দেখছেন। ইউরোপ আমেরিকায়, যদিও এটি মধ্যপ্রাচ্য থেকেই বলা যায় টেলিকাস্ট হচ্ছে, আমি টেলিকাস্ট কথাটাই বললাম, ইন্টারনেট কাস্ট কথাটাও বলা যায় কিনা আমি জানি না। তবে যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই দেখতে পাবেন। এটি মূলত এখন বিশেষ করে আমার যারা বন্ধুরা দেখছেন তাদেরকে বলা ভালো যে মঈনুদ্দিন শামীম আমাদের বন্ধু, তিনি কাতারে থাকেন। কাতার তো কোথায়? না, জেদ্দা, সৌদি আরব। হ্যাঁ, জেদ্দা, সৌদি আরব। আচ্ছা, সৌদি আরব, সৌদি সৌদি আরব। আরব, ডেল্টা, রাইট রাইট, ডেল্টা থেকে উনি এটি এটি প্রচারের ব্যবস্থা করেছেন। আমাদের পক্ষ থেকে, কলকাতার পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে শামীমকে আমাদের অভিনন্দন। আর তাছাড়াও আমাদের একজন গুণী আবৃত্তি শিল্পী রয়েছেন, রুমকি গাঙ্গুলি। তিনি আমার অনেক কবিতা আবৃত্তি করেছেন, বাংলাদেশে শ্রোতাদের কাছে আমার কবিতা নিয়ে গেছেন, চট্টগ্রামে এবং অন্যান্য জায়গায়। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, রুমকি গাঙ্গুলি, আপনাকেও শুভেচ্ছা। আমাদের এই স্ট্রিমইয়ার্ড ব্রডকাস্টিং সম্প্রচার পক্ষ থেকে ফেসবুক লাইভে আপনাকেও শুভেচ্ছা জানাই। আমার পক্ষ থেকেও অনেক শুভেচ্ছা আপনাদের, যে আমাদের আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। এরকম একটা শোয়ে আসতে পেরেছি, সেটা সত্যি আমাদের পক্ষে মানে ভালো লাগছে যে একটা যোগাযোগ, সারা বিশ্বব্যাপী যে যোগাযোগ এখন, সেটা আমাদের মধ্যে তৈরি হলো। আপনাকে অজস্র ধন্যবাদ, আপনার জন্যই আজকে এখানে আসা। হ্যাঁ, আর সঙ্গে এমন একজন মানুষ আজকে আমাদের রয়েছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, সুবোধদাকে আমার প্রণাম। ঠিক আছে, আপনাদের দুজনকে ধন্যবাদ আমার অতিথি হিসাবে আজকে পেয়ে। আমি খুব নিজেকে খুব পুলকিত মনে করছি। সাথে সাথে আমার বন্ধুরা যারা আছেন তারাও নিশ্চয়ই আপনাদেরকে উপভোগ করবেন। তো সর্বপ্রথম কবি সুবোধদাকে যদি বলি যে একজন কবি বা একজন লেখক অন্য 8-10 জনের মতো মানুষ, কিন্তু মানুষ হলেও তাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, বেড়ে ওঠা একটু ভিন্ন। তো আমি আমি কি বলবো যে আপনার বেড়ে ওঠা বা লেখালেখির পেছনের দিকটা, লেখালেখির শুরুর গল্পটা একটু বলবেন? বহুবার বলেছি, তবু আপনাকে আরেকবার জীবনের কথা বলতে ভালোই লাগবে।
আহ, আমার কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে একটা শহর আছে, খুব নামকরা শহর, খুব কাব্যময় শহর, খুব সাংস্কৃতিক শহর। সে শহরটার নাম হচ্ছে কৃষ্ণনগর, নদিয়া জেলার কৃষ্ণনগর। তো সেইখানে বাংলাদেশ থেকে, মানে তখন পূর্ব পাকিস্তান, সেখানকার পাবনা জেলা থেকে আমার বাবা এবং মা দুজনে পালিয়ে এসেছিলেন। আমি এপারেই হয়েছি, কৃষ্ণনগরে হয়েছি। কৃষ্ণনগরের মাতৃসদন বলে একটি সরকারি হাসপাতাল আছে, নামটা শুনেই বুঝতে পারছেন, মাতৃসদন। সেইখানে আমার জন্ম মাতৃসদন। এবং জীবনের প্রথম 25 বছর আমার কৃষ্ণনগরে বেড়ে ওঠা। সেখানেই আমার স্কুল, সেই জেলাতেই আমার কলেজ, আমার বিশ্ববিদ্যালয় কল্যাণী। এইভাবেই আমার প্রথম 25 বছর কেটেছিল কৃষ্ণনগরে। কিন্তু আমি যে কথাটা বলে এই প্রসঙ্গটা শেষ করব, এই প্রসঙ্গটা, সেটা হচ্ছে এই যে জীবনের প্রথম 25 বছর, রাইনের মারিয়া রিলকে জার্মান কবি একটা অসামান্য কথা বলেছিলেন, সেটা আমি বারবার ভাবি এবং বিস্মিত হই। কথাটার সঙ্গে আমার জীবন মিলে গেছে বলে, সম্ভবত আমার শুধু নয়, পৃথিবীর যে কোনো লেখকের জীবনই মিলে যাবে। জীবনের প্রথম ফর্মেটিভ ইয়ার্স, অর্থাৎ প্রথম 15 বছর, 20 বছর, 25 বছর, এটা হচ্ছে একটা লেখকের জীবনের আসল সময়। এইটার উপরেই ভিত্তি করে একজন লেখক, একজন কবি গড়ে ওঠেন। আমারও, আমি যত কবিতা লিখেছি আজ পর্যন্ত, 35টা বই লিখেছি, তার মধ্যে যত, মানে 40 বছর লিখছি, 35টা বই লিখেছি। তো সেই কবিতাগুলোর মধ্যে এই 25 বছর যেন আরো বেশি করে আছে। সবসময় সেটা কলম দিয়ে চিহ্নিত করে দেওয়া যায় না, কিন্তু আমি বুঝতে পারি যে এই 25 বছরকে, অর্থাৎ মানুষ তার ছোটবেলাটাকে কখনো ফেলতে পারে না তার জীবনে। সবচেয়ে জরুরি, রিলকে বলেছিলেন, রায়ানের মারিয়া জার্মান কবি রিলকে বলেছিলেন যে কারা প্রাচীর যদি আপনাকে রুদ্ধ করে দেয়, এই মুহূর্তে আমাদের যা হয়েছে লকডাউন, কারা প্রাচীর যদি আপনার চেতনাকেও রুদ্ধ করে দেয়, আপনি যদি নিজের শৈশবে ডুবে থাকতে পারেন, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় একটা খনি। সেই খনি থেকে আপনার সমস্ত আপনি যা চান সেগুলো উঠে আসবে। সুতরাং সেই দিক থেকে আমার ছোটবেলা খুব কষ্টের ছোটবেলা, শরণার্থী পরিবারের ছোটবেলা, খেতে না পাওয়া ছোটবেলা, স্কুলে যেতে না পারা ছোটবেলা, কিন্তু স্কুলে গিয়েছিলাম জোর করে, লড়াই করে। এই কঠিন জীবনটাকে আমার 25 বছর কিন্তু একটা অন্যরকম জীবন দিয়েছে। হয়তো এটাই আমাকে লিখতে সাহায্য করে। ধন্যবাদ। আপনার বেড়ে ওঠার জীবন থেকে আমরা অনেক কিছু শিখলাম। আপনি এই লকডাউনের ভেতরেও বেড়ে ওঠা জীবনে বিভিন্ন স্মৃতি হাতড়ে বেরিয়ে আপনি আপনার অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন। এই সময়েও আপনি সজীব এবং সতেজ থাকার জন্য আপনি উৎস খুঁজে পাচ্ছেন। আহ, আমি রুমকি গাঙ্গুলি দিদির কাছে আসব। তো তারপরে আবার সুবুদ্ধার কাছে যাব। তো আমরা আসলে কথা, মানে দর্শকদের কাছে এই কথাটা বলতে চাই যে আমরা কিছুক্ষণ সাহিত্যের আলোচনা করব, সুবুদ্ধার পেছনের কথা শুনবো, সুবুদ্ধার কবিতার কথা শুনবো, তারপরে আবার কিছুক্ষণ রুমকি গাঙ্গুলি দিদির কাছে আসবো। আহ, আহ, দিদি আমাদেরকে কবিতা আবৃত্তি শোনাবেন। তো আমি বাহ, বলবো যে করুন আপনি রুমকি। কিছু কথা বলার থাকলে দর্শকদের মাঝে বলে যদি একটা কবিতা আবৃত্তি শোনাতেন আপনার ইচ্ছে মতো, তাহলে ভালো লাগবে। আমরা সুবিধার কবিতাও শুনবো, তবে আপনার ইচ্ছা আছে আপনি অন্য কবিতাও ভালো, আপনার প্রিয় কবিতাগুলো শোনাতে পারেন। কিসের আওয়াজ হচ্ছে? যাচ্ছে শোনা? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, শোনো।
আচ্ছা, সুভদ্রা যেভাবে বললেন আমি বলি, সুভদ্রারই পাশের পাড়াই বলতে গেলে। আমি নবদ্বীপে আমার জন্ম। আমার সুভদ্রা কৃষ্ণনগর একদমই কাছাকাছি জায়গা, নদিয়া ডিস্ট্রিক্টেরই, সেখানে আমার জন্ম। আমার বাবা স্কুল টিচার ছিলেন। আমার বাবাকে নবদ্বীপ শহরে সবাই বাংলার জাহাজ বলতো। মানে এতটাই বাংলায় তার দক্ষতা ছিলেন, এবং প্রতিটা যেদিন আমার বাবা মারা গেলেন, ক্যান্সারে মারা গেলেন, জাস্ট আমার বিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বাবা মারা গেলেন। আমার সংসার, আমার কিছুই বাবা দেখে যেতে পারেন। কিন্তু বাবার হাত ধরেই আমাকে ওই কবিতার লাইনে আসা, কিন্তু কবিতাকে ভালোবাসা। বাবা মারা গেলেন, বাবা যেদিন মারা গেলেন সেদিনকে সারা নবদ্বীপ শহর ছুটি হয়ে গিয়েছিল। মানে একজন স্কুল শিক্ষক মারা যাওয়ার জন্য সারা নবদ্বীপ ছুটি হয়ে যাওয়া, ওটা প্রথম নবদ্বীপের ঘটনা, কোনোদিন আর তার আগে বা পরে হয়নি। তা সেইরকম একটা খুব সংস্কৃতি মনস্ক মানুষের পরিবারে আমার বড় হয়ে ওঠা। ছোট থেকেই কবিতাকে ভীষণ ভালোবাসতাম। আমার সেরকম কোনো লড়াই করার, সংগ্রাম করার কিছু নেই, লড়াইয়ের জীবন নয়, খুব ভালোবাসা পরিবারের মধ্যে আমি বড় হয়েছি। এবং তারপরে যখন বিয়ে হয়ে গেছে, বিয়েতেও তাই আমার ফ্যামিলির সাপোর্ট প্রচন্ড ভাবে পেয়েছি। আমার বাড়ির লোকের সাপোর্ট, আমার হাজবেন্ড, পরিবারে যারা যারা আছে প্রত্যেকের সাপোর্ট খুব পেয়েছি। খুব একটা লড়াই আমায় করতে হয়নি, কিন্তু হ্যাঁ, এগিয়ে যাওয়ার জন্য প্রচন্ড ভাবে ভালোবাসতে হয়েছিল জিনিসটা। কারণ আমার তো নবদ্বীপ থেকে এসেছি, আমরা কোনো পরিচিতি ছিল না, কেউ কিছু ছিল না, এবং অনেক পরে শুরু করা আমার। আর বিয়ের পরে একদম বাইরে, বাংলার বাইরে আমার বিয়ে হয়েছিল। সেইখানে আমার কবিতা একদম বন্ধ হয়ে গিয়েছিল। নবদ্বীপে যখন ছোটবেলা থেকে প্রচুর স্কুল, কলেজ, ডিস্ট্রিক্টে পর্যন্ত গিয়েছি, করেছি। তারপরে মাঝে কিছুদিন পুরো বন্ধ বিয়ের পরে। আর যেহেতু আমরা বাংলার ভেতরে ছিলাম না, আমার হাজবেন্ড তখন ইউপিতে, বারেলিতে ছিল, তারপর শিলং, মানে এরকম ভাবে আমরা বন্ধ। তারপরে যখন কলকাতায় এলাম, তখন ভাবলাম এবার আমি আমার জিনিসটাকে শুরু করি। ভালোবাসা, খুব ভালোবাসি জিনিসটাকে, মাঝরাতে উঠেও বসে যাই বই নিয়ে। এইরকম আমার ভেতরে একটা রয়েছে, যেটুকুনি পারছি করছি। কবিগুরুর কবিতা দিয়ে শুরু করি। কবিগুরুর একটা কবিতা তো কি কোন কবিতা শোনাবেন? কবিগুরুর এমন একটা কবিতা, শুনিয়ে তারপরে এমন একজন মানুষ যার প্রতিটা কথার মধ্যে বোঝাপড়া। অল্প শোনাচ্ছি, পুরোটা শোনাচ্ছি না, একটু বড় কবিতাটা। মনেরই আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা বা স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল যখন। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যির লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরে। মুহুর থেকে পাঁজর গুলো উঠলো কেঁপে আর্ত রবে, তাই বলে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইতে সবার চেয়েছে, না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবেছে। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় কেউ করে না, সেইখানে হয় জাহাজ। মনেরে তাই কহছে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। বাহ, সুন্দর, চমৎকার লাগলো, এবং অনেক মানে চমৎকার একটা মেসেজ আছে, খুব ভালো একটা মেসেজ আছে।
আমরা ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর কবিতার জন্য। তো সুবুদ্দার কাছে আসি। সুবুদ্দা একটা কথা বলেছেন, আমার কাছে এটা খুব দাগ কেটেছে। সেটা হলো যে একটা শরণার্থী পরিবারে জন্মগ্রহণ করেও তিনি অনেক লড়াইয়ের মধ্য দিয়ে ওনার বেড়ে ওঠা সম্পন্ন হয়েছে, এবং সেই তখনই সে জীবনের প্রথম 25টা বছরেই তিনি কাব্যচর্চার রসদ জুগিয়েছেন। এটা খুব একটা মারাত্মক কথা, এবং এই কথা থেকে আমাদের যারা ভবিষ্যৎ কাব্য চর্চা করবে তাদের অনেক কিছু শেখার আছে। আসলে মানুষের মূল ভিত কিন্তু তৈরি হয় ওভাবেই, এবং ওই সময়টাতে যে লড়াই করে সামনের দিকে এগুতে পারে সেই সফল হয়। তো সুবুদ্দার কাছে এখন আমাদের একটা জানার বিষয়, সেটা হলো যে আপনি যখন লিখতে শুরু করেছেন সেই কথাটা বলবেন, কখন লিখতে শুরু করেছেন, এবং আহ, এই বিষয়ে আপনার অনুভূতিটা কেমন ছিল, প্রথম লেখা এবং প্রথম লেখা প্রকাশ দুটোই? কেউ কেউ লিখে লিখে রেখে দেয়, কেউ আবার লিখে প্রকাশ করার জন্য বিভিন্ন পত্রিকার অফিসে পাঠায়। তো আপনার ক্ষেত্রে ঘটনাটা কেমন ঘটেছে এবং আপনার অনুভূতিটা কেমন ছিল, এসব মিলিয়ে যদি আপনি আমাদের বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলতেন। আমার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি লিখবো সেটা কোনোদিন ভাবিনি। আমি যে কবিতা লিখবো এটা কোনোদিন আমার মাথাতে ছিল না, আমার সেই পরিবেশ ছিল না। আমার শরণার্থী পরিবারে কোনো রবীন্দ্রনাথের বই ছিল না, নজরুলের বই ছিল না, জীবনানন্দ দাশ ছিলেন না। আমি এদের নাম শুনিনি ছোটবেলায়। স্কুলে গিয়ে কোথাও কোথাও কোনো কোনো বইয়ে এদের নাম পেয়েছি। কি হলো তাহলে লিখলাম কি করে, লিখতে এলাম কেন? এই গল্পটা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই গল্পটা আছে আমার শ্রেষ্ঠ কবিতার ভূমিকায়। একটা ছোট্ট একটা ভূমিকা আছে, এক পাতাও নয়। সেই ভূমিকাতে আমি কথাটা বলেছিলাম। সেই গল্পটা বলি, কিন্তু কেন লিখে ফেললাম, কি করে লিখতে এলাম। কৃষ্ণনগর স্টেশন, তার 1 নম্বর প্ল্যাটফর্মটা, আমরা সন্ধ্যেবেলায় বন্ধুরা, আমি তখন ক্লাস 11-এর ছাত্র, সামনে পরীক্ষা, বড় পরীক্ষা, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। তো সেই তখন আমরা ওই কৃষ্ণনগর স্টেশন প্ল্যাটফর্মে 4-5 জন বন্ধু মিলে দাঁড়িয়ে আছি, গল্প করছি, চা খাচ্ছি। আর আমাদের পেছনে একটা বলশালী পুরুষ, পাঠানদের মতো দেখতে, সে একটা ভবঘুরে, সে আমাদের পেছনে ঘুরঘুর 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 করছিল। কি কেন কি কারণ আমি দু একবার তাকালাম, এই পর্যন্ত জানি না সে কি চাইছে। এবার ট্রেন আসছে কলকাতা থেকে, ট্রেনটা ঢুকছে 1 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেনটা ঢুকছে, ট্রেনটা যেই ঢুকে গিয়ে দাঁড়াবে, তো দাঁড়িয়ে ওটাই শেষ স্টেশন। ওখানে যাত্রী নামাবে, প্যাসেঞ্জার নামবে, এবং আবার নতুন করে প্যাসেঞ্জার তুলে কলকাতায় চলে যাবে। এইবার হঠাৎ লোকটা ওই ট্রেনটার সামনে ঝাঁপ দিল, আর সব গেল 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 গেল, রব উঠল। এবার ট্রেনটা প্ল্যাটফর্মে চলে গিয়ে স্থির হয়ে দাঁড়ালো। এবার প্রচুর লোক নামছে, প্রচুর লোক উঠছে। এইবার দুটো কম্পার্টমেন্টের মাঝখানে যে ফাঁক থাকে, ফাঁকটা দিয়ে আমি দেখলাম যে উল্টো দিকে 2 নম্বর প্ল্যাটফর্মে লোকটা দাঁড়িয়ে আছে, আর তার মুখের কাছে একটা ঠোঙা, একটা পাউরুটির ঠোঙা, আর তার মুখে একটা অদ্ভুত হাসি। আমি খুব এরকম ঝুঁকে দেখলাম তাকে, আর সেও আমাকে ঝুঁকে দেখলো। এই যে মুখের হাসিটা আমি দেখেছিলাম, আজও ভুলিনি। সেই রাত্রিরেই আমি ওই লোকটাকে নিয়ে জীবনে প্রথম কতগুলো লাইন লিখেছিলাম। সেটাই আমার জীবনের প্রথম কবিতা। ওই লোকটা যদি সেদিনকে মৃত্যুর মুখ থেকে উঠে দাঁড়িয়ে একটা পাউরুটির টুকরো খাচ্ছে এবং একটা অদ্ভুত হাসি তার মুখে, ওই হাসি যদি আমি না দেখতে পেতাম,
সম্ভবত জীবনে আমি আর কবিতা লিখতাম না, আর নয় কোনোদিনই লিখতাম না। এই ঘটনাটা আমাকে শুধু সেই দিন রাত্রিরে কবিতা লিখিয়েছে তা নয়, আজ পর্যন্ত সমস্ত কবিতার পেছনে, 35টি কাব্যগ্রন্থের পেছনে ওই লোকটার হাসিটা আছে। ওই হাসিটা মানে কি? ওই হাসিটা হচ্ছে খিদে, মৃত্যু, মৃত্যুকে জয় করার চ্যালেঞ্জ। এবং এই হাসিটা কৃষ্ণনগর থেকে কলকাতা হয়ে, মেদিনীপুর হয়ে, বিহার হয়ে, ইউপি হয়ে, ভারত মহাসাগর ছাড়িয়ে চলে গেছে আফ্রিকা, আফ্রিকা থেকে ল্যাটিন আমেরিকায় চলে গেছে ওই হাসি। ওই হাসি আমাকে 40 বছর ধরে লিখিয়েছে। সাংঘাতিক ঘটনা, সাংঘাতিক অবস্থা। অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং কি বলবো, আমি একটু অন্যদিকে চলে গেছি। তো সে কবিতাটা কি প্রথম প্রকাশ হয়েছিল? হ্যাঁ, কবিতা তারপরে যে লিখতে শুরু করলাম, তারপরে আমার ছাপানোর ব্যাপারে আমি তো লিটল ম্যাগাজিনে লিখেছি। লিটল ম্যাগাজিনটা আমাদের পশ্চিমবঙ্গে একটা বিরাট ঘটনা। এই লিটল ম্যাগাজিনে লেখা, তারপরে সমস্ত কাগজে আস্তে আস্তে লিখতে বললো, আমাকে লেখা চাইলো। এরপর থেকে লিটল ম্যাগাজিন গুলোতে লিখতে শুরু করলাম, এবং লিটল ম্যাগাজিনে লিখেই আমার বলা যেতে পারে আমি একজন আস্তে আস্তে লিটল ম্যাগাজিনের লেখক হয়ে গেলাম। আমি ওই সময় ঠিক নয়, তার কিছুদিন বাদে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ ছিল সেটি, তার থেকে আমি একটা কবিতা শোনাই। কিন্তু সেই কবিতাটা, এই কবিতাটা আমি পড়ি না, কোনোদিন পড়া হয়নি, আমার মনে হচ্ছে এটা পড়ি। সেই সময়ে লেখা আমার একটা প্রেমের কবিতা, প্রায় 35 বছর আগের লেখা, সেটা আমি শোনাচ্ছি। এক দুর্যোগের রাতে ভালোবেসেছিলাম তোমাকে, অন্য দুর্যোগের রাত যেন আর কখনো না আসে। আরবের থেকে এক ঝড় এসে বলল আমাকে, তোমার নারীকে চায়, শূন্যে তুলে নিই ওকে আমার তুফানে। বোবার মতন আমি তোমাকে নদীর কাছে নিয়ে গিয়ে বসি, তোমাকে নদীর কাছে নিয়ে বলি, শান্ত হও, দেখো অস্তাচল। হঠাৎ নদীর জল তোলপাড় করে এক স্তম্ভ উঠে বলে, এসো নারী, আমি জল, আসন্ন বন্যার কাছে তুমি বাঁশ পাতা। গভীর রাতের মধ্যে দিয়ে একজন আসে, গভীর রাতের মধ্যে দিয়ে একজন চলে যায়। আমি মুখ ঘরের ভেতর তুমি বোবা, নিঃশ্বাস নিচ্ছ না, জ্বর ধাক্কা মারে, বলে, এসো নারী, আমি তো বাতাস মাত্র, বায়ু, এসো, ভয় নেই। চমৎকার, আমি মুগ্ধ এবং খুবই ভালো লাগছে। আপনার কবিতা শুধু কবিতাই নয়, আপনি খুব ভালো আবৃত্তিকারও বটে আমার মনে হয়। এই কবিতা আমি কখনো কাউকে শোনাইনি, শোনালাম প্রথম, মানে আমি নিজে মুখে। অনেক ধন্যবাদ আপনাকে। শামীমের জন্য পড়ে দিলাম। সুভদ্রাকে একটা কথা বলার ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। ওই যে প্ল্যাটফর্মে যে ঘটনাটা ঘটেছিল, সেই যে 4টে লাইন আপনি বললেন লিখেছিলেন, সেটা কি মনে আছে আপনার? কোনটা? ওই সেদিনকে যে প্ল্যাটফর্মে যে ঘটনাটা ঘটেছিল, যার থেকে আপনার কবিতা লেখা শুরু। হ্যাঁ, সেই কবিতাটা মনে আছে কিনা? হ্যাঁ, ওই কবিতাটা হারিয়ে গেছে। ওই কবিতাটা কোনো বইতে নেই গো, আর আমি ওটা লিখতেও পারবো না আর কোনোদিন।
সেটা লেখা হবে না, কিন্তু আমার মনে হয় সে থেকেই সবগুলো কবিতাতেই আপনার ওই ওই হাসিটাকে খুঁজে পাওয়া যাবে এবং সে অনুপ্রেরণা খুঁজে পাওয়া যাবে। সেটাই। তো দাদা, আপনার প্রথম বই প্রকাশ হলো কিভাবে, সেই বিষয়ে বলবেন? প্রকাশকরা নিজে গিয়ে যোগাযোগ করেছিলেন, না আপনাকে কোনো না না, বিড়ম্বনা পোহাতে হয়েছিল? কোনো অনেক বিখ্যাত প্রকাশক ছিল না। কৃষ্ণনগরে একটা চার্চ আছে, বিরাট চার্চ। ওই চার্চের মাঠে বিকেলবেলায় আমরা বন্ধুরা বসতাম। চার্চের এক ফাদার যাচ্ছিল সাইকেল করে। তা ফাদার আমাকে ডেকে বললো, তুমি কি বসে বসে কি লেখো? আমি বললাম, কবিতা লিখি। বললো, আমাকে পড়াবে? আমি বললাম, পড়ালাম। তারপরে বললো যে তুমি কি করবে এই কবিতাগুলো দিয়ে? আমি বললাম, বই ছাপাবো। কোথায় ছাপাবে? আমি কিচ্ছু জানি না। ফাদার তখন আমাকে বললো, ঠিক আছে, আমাদের চার্চে প্রেস আছে যেখানে বাইবেল ছাপা হয়, সেই প্রেসে তোমার কবিতার বইটা ছাপিয়ে দেবো। তো সেইখান থেকে আমার প্রথম কবিতার বই ছাপা হয়েছিল। মানে আর কোনো বাঙালি কবি কোনো চার্চ থেকে কোনো প্রেস থেকে ছাপা আর কোনো কবিতার বই কারোর আছে কিনা আমি জানি না। এটাও ব্যতিক্রম কমপ্লিটলি, এবং সেটা আমার কাছে এটা একটা মিরাকেল মনে হচ্ছে। এবার রুমকি বলো, কবিতা বলো। রুমকি দিদি একটা কবিতা বলেন। সুভদ্রার কবিতায় একটা শোনাচ্ছি। রিসেন্টলি আমি যে সুভদ্রার ফেসবুক খুঁজে খুঁজে কবিতাগুলো নিই, কারণ এত গভীর মানে কবিতাগুলো, ছোট কবিতার ভেতরে যে কতটা গভীর মানে থাকতে পারে সুভদ্রার কবিতা বোধহয় সেটা বুঝিয়ে দেয়। কদিন আগে আমি ফেসবুক থেকে পেয়েছি কবিতাটা, আগুন। সুভদ্রা মনে পড়ছে আগুন কবিতা? পড়ো দেখি। অত আগুন ভারতে নেই, আমাকে তুমি পোড়াবে। অত আগুন তোমার নেই, আমার জ্বালা জোড়াবে। ভস্য থেকে জন্ম নেই, ধুলো আমার মা, ধুলোর কোনো ধর্ম নেই, ধর্ম ছিল না, কিন্তু রাজ ধর্ম আছে। আগুন হবে নেভাতে, জ্যোৎস্না আজও আলাদা নয় অন্ন আর ভাতে। দেশ চেয়েছি মায়ের মতো, আমরা দুই ভাই, মারতে হলে আমাকে মারো, ভাইকে চলো বাঁচাই। মারতে হলে আমাকে মারো, ভাইকে চলো বাঁচাই। ঠিক আছে, পড়া কবি ভালো করেছে, ভালো করেছে, ভালো বলেছে। অনেক ভালো, অনেক ভালো। সেদিন রাতেই আমি মুখস্থ করেছি ওই কবিতাটা, যে মানে আমাকে এটা নিতেই হবে, মানে এত ভালো লাগলো, মানেটা যে এত গভীরতার ভেতরে। সেটাই। হ্যাঁ, কবিতাগুলো তো আপনি অনেক মানে আত্মীকরণ করে ফেলেন, যে কবিতাটা আপনি ঠিক হয় বললাম না, যেটা মুখস্থ করবো ভাবি, আমার কাছে সেটা যতক্ষণ আমার মুখস্থ না হয় রাতে আমি ঘুমাতে পারি না, ছটফট ছটফট করি যে কেন আমার লাইনটা মনে পড়ছে না। সেটাই। সুভদ্রার অনেকগুলো কবিতা আমি ইন্টারনেট থেকে নিয়েছি, ওয়েবসাইটে আছে বেশ। তার মধ্যে একটা হলো কি, ছাত্রকে লেখা চিঠি, একটি কুকুরের বায়োডাটা, একটি কনস্টেবলের চিঠি। আমি প্রত্যেকটা কবিতাই পড়েছি। আমি অত ভালো পড়তে জানি না, তারপরেও আমি পড়েছি এবং বেশ ভালো লেগেছে, আমাকে বেশ নাড়া দিয়েছে। তো একটা কবিতা যদি কিছু মনে না করে আমি শুনি, আমার বেসুরো গলায় শুনলে পরে, আমি কখনো আবৃত্তি করিনি, পাঠক কি মনে করে, সুভদ্রা কি মনে করে জানি না, তবে ছাত্র আমার কবিতা দিয়ে আপনার হাতে খড়ি হোক, আমার কবিতা দিয়ে আপনার হাতে খড়ি হোক। আমি যদি দেখি হাতে খড়ি না, হাতে খড়ি না, মুখে খড়ি, মুখে খড়ি হোক। হ্যাঁ হ্যাঁ, মুখে, তাই হোক। ছাত্রকে লেখা চিঠি লিখেছেন কবি সুবোধ সরকার। তুমি যেদিন প্রথম এসেছিলে আমার কাছে, তোমার হাতে মায়াকোভস্কি আর চোখে সকালবেলার আলো। বিহার থেকে ফিরে এসে তুমি আবার এলে, গলা নামিয়ে বাষ্প লুকিয়ে তুমি বলেছিলে বিহারের কথা, খুন হয়ে যাওয়া বাবার কথা,
আমি দেখতে পেলাম তোমার পেছনে দাঁড়িয়ে আছে বিষণ্ণতা। আবার এলে একদিন, আবারও এলে, আবার, আবার। একদিন চীন নিয়ে কথা হলো, একদিন ভিয়েতনাম, একদিন কম্বোডিয়া, একদিন কিউবা। তোমার চোখে সকালবেলার আলো। তুমি চেয়ে গুয়েবার ডায়েরি মুখস্থ বলেছিলে, কিন্তু কি হলো তোমার? আশা বন্ধ করে দিলে কেন? একদিন ফোন করেছিলাম তোমার বাড়ি থেকে, আমায় বলল 3 দিন বাড়ি ফেরোনি তুমি। এরকম তো ছিলে না তুমি, কি হয়েছে তোমার? এইমাত্র জানতে পারলাম তুমি আমূল বদলে গেছো। তুমি আর আমাকে সহ্য করতে পারো না। মায়াকোবস্কি পুড়িয়ে ফেলেছ। ভারতের গোবলয় থেকে গ্রাস করতে কিছু ছুটে আসা একটা দলে তুমি নাম লিখিয়েছ। আমি কোনো দোষ করিনি তো? লিখিয়েছ, লিখিয়েছ। তুমি কেন আমার বাড়ি আসা বন্ধ করে দিলে? আমি কি তোমাকে জোর করে কার্ল মার্কস পড়াবো? ঘোড়াটিকে পুকুর পর্যন্ত ধরে আনা যায়, তাকে কি জোর করে জল খাওয়ানো যায়? ওগো সকালবেলার আলো, তুমি একদিন আবার কাছে ফিরে আসবে। দরজা খোলা থাকবে আমার ভালোবাসা নিয়ে। ভালোবাসা নিও। বাহ, প্রথম প্রথম এই পাঠ হিসেবে মোটামুটি খুবই ভালো। আমার কাছে বেশ না না, প্রথম পাঠ তো। আচ্ছা, আমি ওই সময়ের প্রথম পাঠ। শামীম এবং রুমকি দুজনকেই বলছি, ওই সময় কৃষ্ণনগরের যে গল্প করলাম, জি সেই সময়ে আমার মাকে নিয়ে একটা লেখা, আমার সাধারণত আমার বাবাকে নিয়ে লেখা সবচেয়ে বেশি। মাকে নিয়ে ঘটনাচক্রে কবিতা কেন কম আমি জানি না, লিখেছি অনেক, কিন্তু সেই তুলনায় কম। তো সেই প্রথম দিকের লেখা থেকে একটা কবিতা, বিগ্রহ তার নাম, কবিতাটা আমি একটু শোনাই। হ্যাঁ, এই যে ছেলেটির কথা, আমার ছাত্রের কথা, আমার কবিতায় আমার ছাত্র বারবার আসে, আমার ছাত্র ছাত্রী, বাবা বারবার আসে, মা আসে, আমার ছেলে বারবার আমার কবিতায় এসছে। এবং আমার চারপাশ দিয়ে যা ঘটে, আমার ঠিক সেইগুলোই আমার কবিতায় আসে। তার বাইরে খুব একটা আমি যেতে পারি না। ওই অনেকে আছেন অবচেতনের কথা লেখেন টেকেন, অনেক সুন্দর দুর্বোধ্য দুরূহ ভাষায় লেখেন। আমি ঠিক ওইভাবে লিখতে পারি না বলে আমার একটা মনে বেদনা আছে। আমি কিছুটা সত্যি কথা লিখি, আমার বাবাকে নিয়ে, আমার মাকে নিয়ে, আমার পাগল হয়ে যাওয়া এক ভাইকে নিয়ে, এখনকার সময় ছাত্রছাত্রীদের নিয়ে, আমার মানে এরাই আমার লেখার উৎস। এবং আমার পাশে উপযুক্ত। যা ঘটছে, আমার পাশে বলতে যে আমি টালিগঞ্জে থাকি মানে টালিগঞ্জে ঘটছে তা নয়, আমার পাশে মানে কিন্তু গুজরাটে কি ঘটছে, দিল্লিতে কি ঘটছে, আমার পাশে মানে কিন্তু এই পরশুদিনকে আমেরিকায় কি ঘটে গেছে, পরশুদিনের আগের দিন জর্জ ফ্লয়েডকে এইভাবে হাঁটু চিপে, তার গলা চিপে মেরে ফেলা হলো, সারা আমেরিকা এখন জ্বলছে। এগুলো আমার পাশে ঘটে যাওয়া ঘটনা বলে আমার মনে হয়। এগুলো থেকেই আমি লিখি, আমাকে এরাই লেখায়। আমি যত না এদেরকে লিখি, তার থেকে বেশি এরাই আমাকে লেখে। তো সেই সময় আমার মাকে নিয়ে লেখা কবিতাটা শোনায়। হ্যাঁ, জি বিগ্রহ কবিতাটার নাম। পাথর, তোমাকে আমার মা 61 বছর ধরে স্নান করিয়েছে, জামা পরিয়েছে, খেতে দিয়েছে। বৃদ্ধা তোমাকে যত ভয় পেত, সে তার স্বামীকেও অত ভয় পায়নি। অথচ তুমি তার স্বামীকেই সরিয়ে নিলে কোজাগরীর রাতে। 3 ছেলের এক ছেলেকে পাগল করে বসিয়ে রেখেছো পাতালে। কিন্তু তুমি আমার কেউ না। এই আমার হাত,
এই হাত দুটো আমি বিশ্বাস করি, আমি বিগ্রহ বিশ্বাস করি না। বহুদিন বাদে বাড়ি ফিরে, বহুদিন বাদে বাড়ি ফিরে পাথর তুলে ফেলে দিলাম পুকুরে। সকাল গড়ালো, দুপুর গড়ালো, সন্ধ্যার আলোয় দেখলাম পুকুরের জল ধীরে ধীরে লাল হয়ে উঠল। চৈত্র মাসের সন্ধ্যা। পাথর, তোমার শরীরে এত রক্ত ছিল? বৃদ্ধা তোমাকে স্নান করাতো, জামা পরাতো, খেতে দিত, আর তুমি খেতে? তাহলে এসব সত্যি? আহ পাথর, আমি বিগ্রহ মানি না, অসহ্য দুঃখের দিনেও আমি তোমাকে বিশ্বাস করিনি। কিন্তু বলো, তুমি এত রক্ত পেলে কোথায়? বেশ ভালো লাগলো। বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো দাদা। তাহলে একটু আলাপচারিতা হোক। হ্যাঁ, এই অস্থির করোনার সময় আপনি কি লিখছেন? অস্থির করোনা এই সময়ে আপনি কি লিখছেন, নাকি স্বাভাবিক গতিতে এগোচ্ছে এই সময় আমি একটা সময়টা? দীর্ঘ মহাকবিতার ভেতরে প্রবেশ করেছি বলা যায়। একটু ভারী করে বললে প্রবেশ করেছি বলতে হয়। তো সেই লেখাটাই আমি লিখছি। এই লেখাটা প্রায় 50 পৃষ্ঠা লেখা হয়ে গেছে, হয়তো আরো 50 পৃষ্ঠা হবে। এটা একটি দীর্ঘ মহাকবিতা। এই এই যে সময়টা, সারা পৃথিবী জুড়ে যেই ভয়ঙ্কর নিভৃতির একটা সময়, লকডাউনের সময়, এই সময়টাকে আমি ধরার একটা চেষ্টা করেছি। সেই লেখাটাই লিখছি, সেই লেখাটার মধ্যেই আমি আছি। আজ সকালেও এটা কি আখ্যান কাব্য বা কাহিনী কাব্যের আকারে হচ্ছে? কাব্যের আকারেই হচ্ছে। একেবারে আধুনিক সময়কে একেবারে মহাকবিতার দিক থেকে দেখা। সেটা পরে ছাপা টাপা হলে সেটা নিয়ে কথা বলা যাবে। এখন আপাতত ওখান থেকে কিছু আর কিছু ওটা থেকে বলতে চাচ্ছেন না? না না না, একদম না। তাহলে লেখাটা বন্ধ হয়ে যাবে। একদম না। আচ্ছা, না ঠিক আছে, ঠিক আছে, থাকুক থাকুক, ওটা লেখা শেষ হোক, তারপরে আমরা শুনবো। দাদা, একটা বিষয়, সেটা হলো আপনি লেখালেখি করেন যখন, তখন কি আপনার পেছনে পাঠকদের কোনো চাহিদার কথা মাথায় থাকে? আপনি যখন কবিতা লিখতে বসেন বা কবিতা লেখার আগে উপস্থিত হিসেবে পাঠকের কোনো চাহিদার দিকটা মাথায়? দেখুন, এটা একটা সত্যি কথা বলি। একজন ঔপন্যাসিক বা একজন গল্পকার মতো নয়, ঔপন্যাসিক, তিনি যতটা মাথায় এটা রাখেন যে তিনি পাঠকদের জন্য লিখছেন, পাঠকরা কিভাবে নেবে এই গল্পকে, এই উপন্যাসকে, সেটা সেই রকম ভাবে একজন কবির মাথায় এটা থাকে না। যিনি কবিতা লেখেন তার মাথায় এটা এতটা চাপ তৈরি হয় না। সেই দিক থেকে আমি বলবো কবিরা ভাগ্যবান, যে সেই অর্থে পাঠকের চাপ তাদের উপর অতটা থাকে না। আবার একেবারেই কি থাকে না, এটাও সত্যি নয়। যারা বলেন একেবারেই থাকে না, তারা আসলে আংশিক সত্য বলেন বা আংশিক মিথ্যা বলেন। এই কারণে যে যখনই আমি একটা লাইন লিখি, আমার সঙ্গে সঙ্গে দুটো বা তিনটে বা চারটে বা পাঁচটা মুখ আমার ভেসে ওঠে আমার সামনে। আচ্ছা, ও কিরকম ভাবে নেবে এই লাইনটা, ও কিরকম ভাবে নেবে, ও কিরকম ভাবে নেবে, এটা মাথায় কাজ করে লেখার সময়। এইভাবে একটা কি বলবো, পুরোপুরি দেখতে পাওয়া যায় না তাদের মুখগুলো, কিন্তু আবছা কিছু মুখ সামনে এসে দাঁড়ায়, এবং তখন তাদের কথা কিন্তু একটু না একটু মনে পড়ে। আর তাদের কথা মনে পড়লে মনে হবে যে আচ্ছা, আমি এই লাইনটা একটু পাল্টে দিই বা এই শব্দটা একটু পাল্টে দিই, এরকম কিন্তু কাজ করে।
হ্যাঁ, ধন্যবাদ। একটু রুমকি পড়ো আর একটা কিছু কবিতা পড়ো। কথা আরো জানতে ইচ্ছে করছে, সেটা হলো লেখালেখি। আচ্ছা, আর আচ্ছা, রুমকির কাছে দিদি রুমকির রুমকি কাছে দিদি একটা একটা কবিতা কবিতা শুনি, পড়েন। তারপরে হবে আবার। সুভদ্রার কবিতাই শোনাই আজকে। জি। সুভদ্রাকে এখন পেয়েছি, সুভদ্রার সামনে মানে কবির সামনে কবিতা হ্যাঁ, শোনানো, হ্যাঁ। তারই কবিতা, খুব সাহসের দরকার হয়। কারণ তারা একটা আমি চিন্তাধারা তো মনে করে অনেক দূরে বসে আছি, কোনো চিন্তা নেই। না, সেই সাহসটা করতে তো হবে, এইখানে সাহসটা চাই। সামনে, কিন্তু অনেক দূরে বসে আছি। সাহসটা করেই করব, কারণ যদি আমার কোনো ভুল ত্রুটি হ্যাঁ, হয় না, সুভদ্রা বলে দেবে। খুব শুনছি। পছন্দের কবিতা আমার, দুর্গ। সুভদ্রার খুব পছন্দের কবিতা, আমি প্রচুর মঞ্চে করি, বাংলাদেশেও এটা করেছি এবং ভীষণ সুনাম হয়েছে এই কবিতাটাতে। তোমরা থাকো এই গ্রামে আর আমরা থাকি পাশের গ্রামে, আমার গ্রামে বৃষ্টি এলে তোমার গ্রামেও বৃষ্টি নামে, দুটি গ্রামে একটি কুয়ো, করেছি পান এক জল, আমার গ্রামে উঠলে চাঁদ, তোমার গ্রামে কাঁপে হিজল, হীরকপুর মুক্তপুর, দুটি গ্রামের দুটি নাম, হিন্দু থাকে এ গ্রামটিতে, ও গ্রামটিতে মুসলমান, এই গ্রামের তুলসী পাতা পুজোয় লাগে মুক্তপুরে, মুক্তপুরের নামাজ পড়া হীরক শুনি আর বিশুনি, এ গ্রামে যদি কারোর বিয়ে, ও গ্রাম থেকে দুব্য আসে, এই গ্রাম থেকে ও গ্রামে যেতে দুব্য নিজেও ভালোবাসে, দুব্য হলো একটি নাম, দুব্য এক রায় কিশোর, একটি ছেলে ডুবতে এলো, বলল তবে ডুবেই মরি, ডুবতে এত ভালো লাগে যে গহীন গাঙে ওঠে তুফান, বৃষ্টি নামে, বৃষ্টি নামে, বৃষ্টি তুই হিন্দু না মুসলমান, বৃষ্টি বলে আমার কাজ মাটির বুকে ঝরে পড়া, মাটির কাজ আমায় ধরে শস্য উৎপাদন করা, আমি যখন বৃষ্টি হই সমানভাবে দু গ্রামে যাই, ধর্ম দেখে আমি ছড়ি না, সবাই যেন বৃষ্টি পায়, কিন্তু কারা কোথার থেকে এ গ্রামে এসে গোল বাঁধালো, ফাটলো বোমা, ছুটলো তীর, নিভলো দুই গ্রামের আলো, এলো পুলিশ সাংবাদিক, বসলো বেড়া কাঁটা তারে, দুঃখ নামে সেই মেয়েটা সে হয়ে গেল ওই পারে, ছেলেটি এখন এই পারে, কোথার থেকে ঘটলো কি যে, মার খেয়ে সে হয়েছে আজ নতুন মানচিত্র, মেয়েটি একা, আঁতলে তার রক্ত ঝরে, কিন্তু দুটি গ্রামের মাঠে আজও সমান বৃষ্টি পড়ে, ছেলেটি একা, মা ভাই বোন সবাই সবাই তাকে ত্যায্য করে, কিন্তু দুটি গ্রামের মাঠে আজও সমান বৃষ্টি পড়ে, কিন্তু দুটি গ্রামের মাঠে আজও সমান বৃষ্টি। বাহ, অসাধারণ। যেমন কবিতা তেমন আবৃত্তি, আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। হ্যাঁ, অনেক অসাধারণ লেগেছে, অনেক অসাধারণ লেগেছে। শামীম, এই কবিতাটা আমি লিখেছিলাম জি দাদা, 2002 সালে, যখন গুজরাট জ্বলছে, যখন ধর্ম দিয়ে মানুষকে আলাদা করা হচ্ছে, তখনই এই কবিতাটা আমি গুজরাট জ্বলছে, অনেক 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 বড় একটা মাহাত্ম্য। বেশ ভালো লাগলো, কবিতার কথাগুলো অনেক সুন্দর এবং সেখানে বৃষ্টিকে রূপ, যে কবিতাই আপনি শুনবেন মানে মনে হবে নতুন কিছু পেলাম, নতুন কিছু প্রতিটা থেকেই আলাদা লাগছে, অসাধারণ ভালো লেগেছে। দাদা, আপনাকে একটা কথা যদি বলি যে আপনি লেখার সময় আপনার কি কোনো আদর্শ থাকে যে আপনি কার মতো হতে চান, বা আপনার লাস্ট শেষ গন্তব্য কি? এই
কবিতা লেখার প্রেক্ষাপটে। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, আমি একটা লাইভে রয়েছি, কিছুক্ষণ বাদে করা যাবে, আধ ঘন্টা বাদে? ওকে, প্লিজ প্লিজ, ঠিক আছে, ওকে। দাদা দুঃখিত, আপনার তো বলছেন যে বেশি দিবেন না, কিন্তু আমার তো মনে হয় আপনার সাথে লাইভে আসলে ঘন্টার পর ঘন্টা কথা বললেও শেষ হবে না কথা। দাদা শোনা যাচ্ছে? এখনো আছে, ঠিক আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জানতে চেয়েছিলাম যে আপনার লেখালেখির পেছনে কাউকে আদর্শ হিসেবে মনে করেন, বা কাকে আপনি সামনে রেখে লেখালেখি করেন, বা আপনার কার মতো হতে চান, নাকি নিজের মতো নিজেই হতে চান, বা তার পেছনে কোনো আদর্শবাদ কাজ করে কিনা? ওনার ডিভাইসের সমস্যা হচ্ছে সুরদার। ফোনটা আসলে যে তো দিদি, আপনি আরেকটা কবিতা শুনুন, উনি আসুন। আচ্ছা, একটা কবিতা খুব রিসেন্টলি আমি পেয়েছি, একটা সুভদ্রা এসেও গেছে। সুভদ্রা শুনতে পাচ্ছেন? শুনি। দাদা, কবি আর্যতীর্থের একটা কবিতা, খুব খুব একদম কয়েকদিন আগে ওনার লেখা কবিতাটা পেয়েছি আমি। বিদ্রোহী কি? কবিরা তো শান্ত শিষ্ট, নিরীহ খুব, শব্দ গেঁথে ছন্দেতে দেন নীরবে ডুব। কবির আবার কি আসে যায় বিদ্রোহতে? যান না ভেসে যেদিক নিয়ে যাচ্ছে স্রোতে। এই কথাটা শাসক ভাবেন এলিয়ে গা, হাততালি দেন, কাব্য শুনে দেন শিরোপা। হঠাৎই তার ঘুম ভেঙে যায় মধ্যরাতে, ও কার হাতে মশালে জ্বালায় আগুন হাতে। খাপ ছাড়া এক বিয়াত টেনে শব্দ সানাম, বিরুদ্ধতা পৌঁছিয়ে দেয় সব ঠিকানায়। শাসক ওঠেন ধর্ম নিয়ে ত্রস্ত হয়ে, কার কলমে ছন্দ ওঠে অস্ত্র হয়ে। চিহ্নিত হয় কবি এবং কবির কলম, চলতে থাকে হুমকি কথার নরম গরম। আঁচড়ে দেখেন শাসক ভারী শক্ত মাটি, কোনোভাবেই যায় না কেনা শির দাঁড়াতে। এরপরে কি হয় না বদল চেনা ছবি, নজরুল বা অনন্ত মূর্তি কিংবা কবি। শাসক যতই পাষাণ চাপান কবির বুকে, কবি তারা উথলে ওঠে লোকের মুখে। সত্যি কথা বলা মানে বিদ্রোহ কি? তাই যদি হয় বিদ্রোহী হোক সবার চৌকি। নিয়ম যখন ন্যায়হীনতা আড়াল করে, দ্রোহ তখন রোজের কাজের মধ্যে পড়ে। অর্থ যখন অনায়াসে বিচার কেনে, ঠিক হবে আর তখন দেশের আইন জেনে। শাসক যদি গণমানুষ মুছতে ধরে, কষ্টগুলো আগুন হয়ে জ্বলতে, সেই আগুনে পোড়ান যিনি ছন্দ কথা। বিদ্রোহী নাম হঠাৎ তার জোটে অযথা, নজরুলকেও কেন যে সেই নামে ডাকি। বিদ্রোহী নন, কাজী ছিলেন সত্যবাদী। বিদ্রোহী নন, কাজী ছিলেন সত্যবাদী। বাহ 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 বাহ, সুন্দর, বাহ, বেশ বেশ সুন্দর। হ্যাঁ, খুব ভালো লাগলো কবিতাটা পড়ে। দাদার কাছে আছি। আপনার ঠিক আছেন আপনি এখন দাদা? একদম ঠিক আছে, শোনা যাচ্ছে তো? একদম একদম, হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা। দাদা, আপনাকে যে বিষয়টা জানতে চাচ্ছিলাম সেটা হলো, লেখালেখির ক্ষেত্রে আপনি কার মতো হতে চান? আপনার নাকি নিজের মতোই লেখেন, বা আপনি আদর্শ হিসাবে কাউকে মানেন কিনা? আদর্শ হিসেবে অনেককেই মানি, কিন্তু শেষ আদর্শ হিসেবে যাকে মানি সেটা হচ্ছে নিজেকে। নিজের লেখা, নিজের মতো করে লেখা,
নিজের ব্যর্থতা, নিজের আনন্দ, নিজের দুঃখ, নিজের উল্লাস, এই সব নিয়েই তো আমি। সুতরাং শেষ পর্যন্ত আমি বলে যদি কোনো আদর্শ থাকে, আমি বলে যদি কোনো স্ট্যান্ডার্ড একটা কোনো আমার চোখের সামনে ভাসে, সেটা হচ্ছে আমি নিজে। এবং একজন লেখক তিনি যদি কবি হন বা ঔপন্যাসিক হন বা গল্পকার হন, প্রাবন্ধিক হন, একজন লেখকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, একজন লেখকের সামনে তার সবচেয়ে বড় শত্রুর নাম কি জানেন? সে নিজে। অন্য কেউ বাইরে থেকে শত্রু নদীর ওপার থেকে আসে না, পাহাড়ের ওপার থেকে ডিঙিয়ে কোনো শত্রু আসে না লেখকের কাছে। লেখক নিজেই তার নিজের শত্রুতা করেন। লেখকের লেখা যদি খারাপ হয়ে যায়, সেটাই হচ্ছে তার নিজের শত্রুতা। সুতরাং একজন লেখককে বেঁচে থাকতে হয়, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। একজন লেখককে বেঁচে থাকতে হয়। একজন লেখক তো আর ব্যাডমিন্টন খেলে না। আপনাকে যা করার, আপনি যদি টেনিস খেলেন, আপনাকে যা করার 22, 23, 24, 25, 26 বছরের মধ্যে করে ফেলতে হবে। তারপরে আর আপনি আর সেরকম টেনিস খেলতে পারবেন না। আগে তবু সার্কিটে দেখা যেত 35-40 বছর বয়স পর্যন্ত খেলছে, এখনো দু একজনকে দেখা যায়, কিন্তু কম বয়সীরাই সব খেলে। এ তো একজন খেলোয়াড় নন, একজন লেখক। কিন্তু লেখককে 40 বছর, 50 বছর, 60 বছর ধরে লিখতে হয়। এবং একজন লেখক আসলে একজন লেখক নন, তার ভেতরে আরো দুজন বা তিনজন বা চারজন লেখক জন্ম নেয়। সুতরাং সেই চ্যালেঞ্জটাই হচ্ছে একজন লেখকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেখান থেকে তাকে নিজেকে গড়ে তুলতে হয়। একটু ভারী কথা হয়ে গেল, তবু একটু বলার দরকার ছিল। না না, ঠিক আছে, খুবই ভালো, খুবই ভালো বলেছেন আপনি। যারা আপনার কোনো কবিতা পড়েননি, যারা আপনার কোনো কবিতা পড়েননি, আপনার কোনো কবিতা পড়েননি যে পাঠক, এবং কোনো কবিতার বই পড়েননি, তাকে আপনি কোন কবিতা বা কোন বইটি পড়তে বলবেন? এই মুহূর্তে আমার কোন বইটি পড়তে বলবো সেটা পরের কথা। একটা গোটা বই তার হাতে দিয়ে দিতে পারবো কিনা আমি জানি না। তাহলে আমি বলবো যে তাকে পড়তে হবে সোনার তরী পড়ে দেখতে পারে, এটা আমি বলতে পারি। কিন্তু যেমন ধরুন, যিনি কোনো কবিতা পড়েননি, তাকে আমার একটা কবিতা, আমি সারা জীবন ধরে এরকম অনেক কবিতা পড়েননি কখনো, এরকম লোককে ট্রামে, বাসে, ট্রেনে আমি একটা কবিতা শুনিয়ে আসি। সেই কবিতাটা 6টা শব্দের একটা কবিতা, মাত্র 6টা শব্দ কবিতাটাই আছে, 3 লাইন। সেই কবিতাটা আমি বলি টেস্ট কেস হিসেবে অনেককে বলি, দেখুন তো আপনি তো কখনো কবিতা শোনেননি, কিন্তু এই কবিতাটা শুনে দেখুন তো আপনার কেমন লাগে। তখন আমি বলি, সেই কবিতাটা বলি। এই কবিতাটা লিখেছিলেন নিকানোর পাররা, ল্যাটিন আমেরিকার খুব বিখ্যাত কবি, পাবলো নেরুদার পরেই যার সবচেয়ে বেশি নাম। তা নিকানোর পাররা এই কবিতাটা লিখেছিলেন আমেরিকাতে থাকাকালে। আমেরিকার অসভ্যতা, যে অসভ্যতা এখন চলছে, সেই অসভ্যতার বিরুদ্ধে একটা গালে থাপ্পড় মেরেছিলেন উনি এই 6টি শব্দের লেখা কবিতা। আমেরিকা মানেই আমরা ধরে নিই যে স্ট্যাচু অফ লিবার্টি, সেটাকে নিয়ে উনি ব্যঙ্গ করেছিলেন। সেটা কি? কবিতাটার নাম হচ্ছে আমেরিকা, ইউএসএ, অর্থাৎ আমেরিকা। এটার বাংলা অনুবাদ না করে দিলেও যে কেউ বুঝতে পারবে। তাই জন্য আমি কবিতাটা যেরকম ভাবে অরিজিনালি মানে হচ্ছে ইংরেজি অনুবাদে যেভাবে লেখা, আমি সেভাবে বলছি। আমেরিকা, 6টি শব্দ মাত্র। ইউএসএ প্রথম লাইন, মানে আমেরিকা। সেকেন্ড লাইন,
where মানে যেখানে, লাস্ট লাইন মানে থার্ড লাইন, লিবার্টি ইজ এ স্ট্যাচু। কি হলো? আমেরিকা where liberty is a statue। তা এটা আমি দেখেছি সবাই খুব এনজয় করে, যে কথাটাকে যে পাল্টে দিয়ে ঘুরিয়ে দিয়ে এরকম একটা ব্যঞ্জনা তৈরি করা যায়, এটাকে একটা কবিতা করে দেওয়া যায়, সেটা নিকানোর পাড়ার মতো কবি করতে পেরেছিলেন। এটা ভাবা যায় না। যে আজকে দেখুন, তাকিয়ে দেখুন যে স্ট্যাচু অফ লিবার্টিটা কিরকম, লিবার্টি আসলে ইজ এ স্ট্যাচু হয়ে গেছে। লিবার্টি স্ট্যাচু 6 ফিট এক্স্যাক্টলি, লিবার্টিটাই স্ট্যাচু হয়ে গেছে। কোনো লিবার্টি তো পাচ্ছে না ব্ল্যাকরা। তো সেইখানে সেই কত যুগ আগে, আজ থেকে 70 বছর আগে নিকানোর পাড়া লিখেছিল। এটা একটা ঘটনা। এই কবিতাটা আমি বলি অনেক জায়গায়, যারা কবিতার অত পাঠক নন, কিন্তু তারপরে আমাকে তাদের মধ্যে থেকে কেউ কেউ বলেছে, আচ্ছা এরকম আর একটা কবিতা শোনান, আচ্ছা আর একটা কবিতা শোনান। এরকম ভাবে শুনিয়ে শুনিয়ে আমি অনেককে পাঠক তৈরি করেছি, এরকম ভাবে পাঠক তৈরি করেছি। আমি বলছি হ্যাঁ, আধুনিক কবিতা তো এরকম, আধুনিক কবিতাগুলো বুঝেছো, তোমার আগেকার দিনে যেরকম শুনেছো সেরকম নয়। এখনকার কবিতা পাল্টে গেছে, কবিতা তুমি সবই পাল্টে গেছে, গান পাল্টে গেছে, সিনেমা পাল্টে গেছে, কবিতা পাল্টাবে না? তখন তারা বুঝতে পারে, কনভিন্স হয়। এই তো অনেক কথা বলে ফেললাম, অনেক কথা বলে ফেলেছি। আমাদের এটা কটায় শেষ হবে? আমি কি আমাদের এই যে আলাপচারিতা আর কিছুক্ষণ থাকবে, আমাদের আর দু একটা জিজ্ঞাসা আছে। আমি কিন্তু আমার এখানে আপনাদের মানে ডার্ক এসছে আপনাদের বিষয়টা। আপনি কি আপনার নিজের কোনো কবিতা শোনার জন্য বলছিলেন, পড়ার জন্য বলছিলেন, না শুধু ওই যে একজন বিদেশি কবির কবিতা শোনার জন্য বলছিলেন, মানে পড়ার জন্য বলছেন? আমি জানতে চেয়েছিলাম আপনার কোন কবিতাটা পড়তে। ও, আমার কোন কবিতা? এইটা আমার কবিতা। আমি কোনো পাঠককে বলবো আমার কবিতা পড়ো না। যদি চায়, পাঠক পড়তে চায়, তাহলে আপনার কথা থাকবে যে কোন কবিতাটা আপনি পড়তে চান। আমি বের করতে চাচ্ছি যে আপনার সেরা কাব্য মানে কবিতা কোনটা হতে পারে, বা আপনার কোনটা হতে পারে। একটু পরে করো না, আমি একটা লাইভে আছি। হ্যাঁ, বাইরে থেকে। হ্যাঁ, বাইরে থেকে। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে একদম। শুনতে পাচ্ছেন? আপনার মানে আপনার কোন কবিতাটা আপনি পড়তে বলবেন, যদি বলা হয়, পাঠক যদি জানতে চায় যে আপনার আমি কোন কবিতাটা পড়ব, আমি একটা কবিতা পড়িনি। রুমকি বলো, কবিতা বলো। তাহলে সুভদ্রার এই কবিতাটাও একদম নতুনই আমি পেয়েছি। সুভদ্রার মনে আছে কিনা জানি না। পিঁপড়ে। আচ্ছা, হ্যাঁ, একটা পিঁপড়েকে নিয়ে কোন তুলনা করেছেন, কিভাবে তুলনা করেছেন সুভদ্রা, সেটা শোনাই। সুভদ্রা কোথায় চলে গেলেন? আছেন আছেন, আপনি শুনেন, অসুবিধা নেই। সুভদ্রা হয়তো জয়েন করবেন আবার। একটা পিঁপড়ের সঙ্গে, সুভদ্রা পিঁপড়ে কবিতাটা শোনাচ্ছি আপনার। বলো বলো। তুলনা করেছে। হ্যাঁ, একটা পিঁপড়ের সঙ্গে 5 তলায় দেখা হলো। সে একটা পেপার ন্যাপকিনের উপর দিয়ে হাঁটতেই হাঁটতেই মহাবিশ্বের দিকে যাচ্ছিল। আমি বললাম গুড মর্নিং। সেও বললো গুড মর্নিং। কিছুদিন বাদে দেখা হলো 10 তলায়। একটা ওয়াইন গ্লাসের গা বেয়ে সে উঠছিল। আমি বললাম গুড ইভিনিং। সেও বললো গুড ইভিনিং। আরো কিছুদিন বাদে দেখা হলো 25 তলায়, তারপর 30 তলায়। একটা চিনির দানা নিয়ে সে চলেছে খাবার টেবিল। পিঁপড়ে পিঁপড়ে 30 তলায় উঠেও পিঁপড়ে থেকে যায়, কিছুতেই বড় হয় না।
ঠিক মানুষের মতো। রাত্রি হলো, বিদায় জানাতে গিয়ে পিঁপড়ের কাছে গিয়ে বললাম গুড নাইট। সেও বলল গুড নাইট, গুড নাইট। এই একেবারে খুব বেশ ভালো লাগলো। সাম্প্রতিক লেখা, সুদের কবিতা, সাম্প্রতিক লেখা। হ্যাঁ, এইটা খুব সাম্প্রতিক লেখা। এটা আমি বেশ ফেসবুকে দিয়েছিলাম। হ্যাঁ, ফেসবুক ও তো থেকে পেয়েছি আমি। ও তো দেখছি একেবারে পড়ে মুখস্থ করে ফেলেছে। হ্যাঁ, যেটা ভালো লাগে বললাম, মুখস্থ করে না করা সেই পর্যন্ত আমার ভাবছিলাম শান্তি যে নেই। আপনার ভালো লাগার অনেক কবিতা কবিতা আমার মুখস্থ, অনেক। দিদি মুখস্থই মানে বাংলাদেশে যে অনুষ্ঠানটা হলো শুধু আপনার কবিতার উপরে ছিল, সুতরাং ওখানে শুধুই আমরা শুনিয়েছি। তো সব মুখস্থ বলেছিলে? তা মুখস্থ আমি দেখে বলতে পারি না, ওটা পারি না। আচ্ছা আচ্ছা, বাহ। আমার যে এককটা হলো এই ওখানে কবিতা পড়েছেন দিদি, এখানে আবৃত্তি করেছেন, সবগুলো তো মুখস্থ করলেন। হ্যাঁ হ্যাঁ। দাদা একটু 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 ভিন্ন প্রসঙ্গে আসি। স্বভাবতই আমাদের বাংলা বিভাজন ঘটেছে বেশ আগেই, ঐতিহাসিকভাবে এটা সত্য। এবং বাংলাদেশ এবং কলকাতা দুই ভাবে তাদের সাহিত্য চর্চা চলছে এক ভাষায়। তো আমরা তো কখনো কখনো এক ধারা বলি, কখনো কখনো দুই ধারা বলি, আবার একই দেশেও ভিন্ন ভিন্ন ধারা গড়ে ওঠে। আপনি কি দুই বাংলার কাব্য চর্চার বিষয়ে কিছু বলবেন একটু বিশ্লেষণ করে? আপনি যে কথাটা বললেন সেই কথার সূত্র ধরেই আমি একটা কথা বলি। একটা মানব শরীর, সেই মানুষটা দাঁড়িয়ে আছে সীমান্তে। একটা হাত তার পশ্চিমে চলে গেছে, আর একটা হাত তার পূবে চলে গেছে। আসলে মানুষ একটাই, ভাষা একটাই, সংস্কৃতি একটাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় ঘটনা। আর যেটা বলার, যেটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় আমার কাছে, যে কলকাতা এবং ঢাকা, কলকাতা এবং ঢাকা আমার কাছে মনে হয় আসলে যমজ শহর। একই মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসা এক যমজ সন্তান। সুতরাং যে মেঘ, যে বৃষ্টি, যে ঝড় বাংলাদেশে, সেই একই ঝড়, একই বৃষ্টি, একই মেঘ পশ্চিম বাংলায়। আমাদের নন্দনে যেসব গাছ আছে, আমি মাঝে মাঝে গাছগুলো দেখি, গাছের পাখিগুলো দেখি। আমার এক অর্নিথোলজিস্ট, মানে পক্ষী বিশারক বন্ধু আছে, তিনি একদিন একটা গাছের দিকে তাকিয়ে পাখিগুলোকে দেখিয়ে আমাকে বললেন যে এই পাখিগুলো নন্দনে এসে গাছে ডিম পাড়ে, ডিম পেড়ে বাচ্চা নিয়ে ওরা আবার বাংলাদেশ ঢাকায় ফিরে যায়। আমি বললাম যে আপনি এটা স্টাডি করেছেন? বলেছে হ্যাঁ, এটা ওরা আবার ফিরে যায়। এই যে বাংলাদেশের পাখি এসে, বাংলাদেশের মানে ঢাকার মেঘ এসে বা যশোরের মেঘ এসে কলকাতায় বৃষ্টি দিচ্ছে, বা কলকাতার ঝড় বা কলকাতার বৃষ্টি গিয়ে ঢাকায় পৌঁছচ্ছে, বেশিটাই চট্টগ্রামে পৌঁছয় যদিও। তো তাহলেও আমি বলবো যে এইভাবেই আমাদের সংস্কৃতি আসলে একীভূত হয়ে আছে। সুতরাং আমি আলাদা করি না। আলাদা করা হয় রাজনৈতিক কারণে, রাষ্ট্রনৈতিক কারণে, কিন্তু আমার কাছে ভাষার দিক থেকে, সংস্কৃতির দিক থেকে আমার কাছে মনে হয় যেন এটা আসলে একটাই নদী। আমরা একই নদীতে স্নান করছি। একদমই তাই। ওখানে গেলে পরে বোঝা যায় ধন্যবাদ। সত্যি আমরা দুটো আলাদা দেশ। ওখানে গেলে পরে কখনো বোঝা যায় না মানুষের ভালোবাসা, তাদের রেসপেক্ট, তাদের সম্মান, কথাবার্তা সব যেন মনে হয় এক, খাওয়া দাওয়া সবটাই সব একরকম।
ধন্যবাদ। আচ্ছা, আমাদের আমি পূর্ব বাংলায় বলবো, পূর্ব বাংলার কয়েকজন কবির কবিতা বলুন যাদের কবিতা আপনার ভালো লাগে, মানে কবি সম্পর্কে বলুন যদি বলতেন একটু। মানে না, আমি এইরকম ভাবে দেখি, ধরো যে শামসুর রহমানের যখন কোনো কবিতা পড়ি, আমি পাশাপাশি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা পড়ে নিই। আবার আমি যখন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়ি, তার পাশাপাশি সৈয়দ শামসুল হকের লেখা পড়ি। আবার যখন আমি বেলাল চৌধুরীর লেখা পড়ি, তার পাশাপাশি ভাস্কর চক্রবর্তীর কবিতা পড়ে আমি একই বাংলাকে দুই ভাগে যে ভাগ হয়ে গেছে, সেই ভাগটাকে ভুলে যাওয়ার জন্য এইভাবে কবিতা পড়ি। সুতরাং বাংলাদেশের কবিতা এবং পশ্চিমবঙ্গের বাংলা কবিতা, এই দুই কবিতা আসলে মিশে গেছে একটাই শরীরে। সেদিক থেকে আমি বলবো যে বাংলাদেশের কবিতার কাছ থেকে আমি যেটা চাই, সেটা যখন পাই তখন মনটা খুব ভরে যায়। আবার তখন হাঁপিয়ে উঠি, তখন মনে হয় যে আমার নিজের বাংলা কবিতার কাছে, নিজের ধরা যাক কলকাতার কবিতা কিংবা পশ্চিমবঙ্গের কবিতা, বাংলা কবিতা বা ভারতের বাংলা কবিতা। তখন ভারতের বাংলা কবিতা বলতে শুধু পশ্চিমবঙ্গ বোঝায় না, ত্রিপুরাতে বাংলায় লেখা হয়, আসামে বাংলায় লেখা হয়, তাছাড়াও ভারতের অন্যান্য প্রদেশেও প্রচুর বাংলায় কবিতা লেখা হয়। এই সব নিয়েই আমাদের পূর্ণাঙ্গ বাংলা সাহিত্য। সুতরাং বাংলাদেশ আমার কাছে, বাংলাদেশের কবিতা আমার কাছে বেঁচে থাকার একটা উপাদান। ধন্যবাদ। আমাদের লাইভে আজকে অনেক কথাই হলো, আমরা অনেক বিষয়ে আলাপচারিতা করলাম। তো আমাদের দর্শকদের, ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে যদি আপনাদের কোনো কথা থাকে, তারপরে আপনার কথাগুলো শুনবো, এরপরে আমরা দিদির একটা কবিতা শুনবো। কবিতা শোনার পরে আমরা লাইভ থেকে বিদায় নিবো আর কি। আমাদের লাইভ 1 ঘন্টা 7 মিনিট হয়েছে, তো আর 2-3 মিনিটের ভিতরে আমরা শেষ করে দেওয়ার চিন্তা করছি আর কি। ঠিক আছে। আপনি কিন্তু সময় বেশি দিবেন না, 40 মিনিটের মতো থাকবো বলছিলাম, বাট আমাদের কথায় কথায় এমন ভাবে সময় গেল আমরা টেরই পেলাম না। বেশ ভালোই লেগেছে। সুভদ্রার মুখ থেকে একটা সুভদ্রার কবিতা শুনি। হ্যাঁ, সেটাই হোক। হ্যাঁ, তারপরে না, তুমি বলবে না, সময় শেষ হয়ে যাবে। আপনি মুখ থেকে শুনি না, যদি সময় থাকে আমি বলবো, আপনি বলুন। আমি সময় আছে, বলেন। আমি ওই শেষ ঘুষ কবিতাটার শেষ অংশটা বলে দিই। হ্যাঁ, ওটা ভালো একটা কবিতা, ভালো লাগছে আমার। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট, ছেলেকে লেখা। লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যায়, গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা মোটা খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি কোনোদিন বাড়ি ফিরবেন কিনা। ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি, বাবা।
যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার উপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট, হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল, এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটোই যেন ভারতবর্ষের শেষ মাটি। সাধারণ, মুগ্ধ হলাম, অসাধারণ। দারুণ বললেন। কবির যে ভালো আবৃত্তিকারও হয় সেটা সুগন্ধার কবিতা শুনে অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি এটা আসলে বেশ বেশ ভালো লাগলো যে একজন কবি এবং ভালো আবৃত্তি করতেছেন, এত চমৎকার আবৃত্তি ওনার। আচ্ছা, এবার এটা আসলে সময় আছে তো, এবার রুমকি বলুক, রুমকি দিয়ে শেষ হোক। রুমকি বলার পরে আমি একটা শেষ কথা বলবো, বলে না রুমকি বলে নিক, তারপরে বলবো শেষ কথা। জি হ্যাঁ। সুভদ্রার অনেকদিন আগের লেখা এটা, ময়ূরপঙ্খী, ভীষণ ভীষণ মনের কবিতা আমার এটা। হ্যাঁ, সেটা বলছি একটু। মেয়ে হলে কি নাম রাখতে, কি নাম কি নাম কি নাম রাখতাম? ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন, বুঝলে এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলে বিপদ, ছেলে ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। অ্যাপ্লাই করেছো? জিজ্ঞেস করলো সমস্যারে তিনজন। আমি বললাম হ্যাঁ, দেখেও এসেছি। যে কোনোদিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে তুলে আনবো ময়ূরপঙ্খী, চুমোয় চুমোয় তাকে ভরিয়ে তুলবো। সে তার 4 বছরের দাদা রোরো বাবুর সাথে কাঁদা হয়ে ঘুমিয়ে থাকে। অ্যাপ্লাই করেছো? মাত্র দুটো শব্দ, দুটো ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমের ভিতর বহু দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো, অ্যাপ্লাই করেছো? আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজার ফুটপাত থেকে উঠে এলো হাজার হাজার হাত। আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? বাকি রাত জেগে বসে আমার সামনে কাকভোর, ফুটপাত আর ফুটপাত। ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে? পারি নাকি? বাহ, এই ময়ূরপঙ্খী, বাহ, হ্যাঁ, এই ময়ূরপঙ্খী কবিতাটা লিখেছিলাম শামীম এবং সমস্ত বন্ধুদের জন্য বলি বহুদিন আগে, প্রায় আজকে 27-28 বছর হবে। কবিতাটা যেদিনকে, যে শনিবারে দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল, সেই দিনই আমাকে অভিনেত্রী মানে চারুলতা, মানে মাধবীদি, সত্যজিতের চারুলতা, মাধবীদি ফোন করে আমায় বলেছিলেন একটা দারুণ কথা, মানে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। উনি বলেছিলেন আমি একটা ময়ূরপঙ্খী ঘরে নিয়ে আসবো। তা আমার তখন মনে হয়েছিল যে সত্যি যদি আমরা অনেকেই একটা করে ময়ূরপঙ্খী নিয়ে আসতে পারতাম ঘরে, তাহলে ভারতবর্ষটা পাল্টে যেত। তাহলে হয়তো আজকে এই যে সারা ভারতবর্ষের মহাসড়ক ধরে এই যে লকডাউনের সময় হাজার হাজার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকরা হেঁটে হেঁটে বাড়ি ফিরছে, হয়তো এই দৃশ্য আমাদের দেখতে হতো না যদি একটা করে ময়ূরপঙ্খী, আমরা কবিতাটা লিখেছি প্রায় 27-28 বছর আগে, যদি আমরা পারতাম, পৃথিবীটাই পাল্টে যেত।
পৃথিবীতে পাবে। ঠিক আছে শামীম, এখানেই আমার হ্যাঁ, কথা ঠিক আছে। শেষ করি। খুব ভালো লাগলো শামীম, রুমকি খুব ভালো বলেছো। তুমি এত আমার কবিতা মুখস্থ করো বা ভাবতে খুব ভালো লাগছে, দেখেও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। হ্যাঁ, আপনাদের দুজনকেই অনেক আশা করছি আমার ফেসবুক বন্ধুরা, আমরা দুই বাংলার বন্ধুরাই খুব উপভোগ করবে এবং অনেক মূল্যবান কথা শুনেছি সুবোধদার কাছ থেকে, আর রুমকি আপনার দিদির কাছ থেকে তো অনেক ভালো কবিতা আবৃত্তি শুনেছি, অনেক সুন্দর কবিতা আবৃত্তি শুনেছি। তো আবারও ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য আজকের এই লাইভে আমাদের আসা। সুবোধদাকে প্রণাম। গুড নাইট, ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।